আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। জম্মু কাশ্মীরের ৭টি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে আজ প্রথম পর্বের ভোট নেওয়া হচ্ছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১,০৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২১ তারিখ চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থান, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড সফর করবেন। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার উপযুক্ত আস্থার পরিবেশ তৈরি করার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলেছে শীর্ষ আদালত। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন তাদের সব দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে। লেবাননে গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, ২,৮০০ জনেরও বেশি আহত। আইসিসি আসন্ন মহিলা টি-20 ক্রিকেটে বিশ্বকাপ মহিলা ক্রিকেটারদের পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। জম্মু কাশ্মীরের ৭টি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে আজ প্রথম পর্বের ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হবার পর ১০ বছরের মধ্যে এই প্রথম সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ২৩ লক্ষেরও বেশি ভোটার আজ ২১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে ৯০ জন নির্দল প্রার্থী রয়েছেন। যে ২৪টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে জম্মু অঞ্চলের ৩টি জেলার ৮টি এবং কাশ্মীর উপত্যকায় ৪টি জেলার ১৬টি আসন রয়েছে। ২০১৯ সালের আগস্ট মাসে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর জম্মু কাশ্মীর এই প্রথম বিধানসভা নির্বাচন। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য জম্মু কাশ্মীর পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মোতায়েন থাকবে কেন্দ্রীয় সশস্ত্র প্যারামিলিটারি বাহিনী, জম্মু কাশ্মীর সশস্ত্র পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশ কর্মীরা। দ্বিতীয় দফায় জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ এ মাসের ২৫ তারিখ। অন্যদিকে তৃতীয় দফায় ভোট নেওয়া হবে ১ অক্টোবর। ভোট গ্রহণ তৃতীয় দফায় ভোট নেওয়া হবে ১ অক্টোবর। ফলাফল ঘোষণা ৮ অক্টোবর। হরিয়ানা বিধানসভা নির্বাচনে গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১,০৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল গতকাল জানিয়েছেন এর মধ্যে ১০১ জন মহিলা প্রার্থী রয়েছেন। ৪৬২ জন নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন। ৫ অক্টোবর হরিয়ানায় এক দফায় ভোট নেওয়া হবে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের মন জয় করতে মিটিং, মিছিল ও জনসভার আয়োজন করছে। প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ গতকাল ভিওয়ানি ও ফরিদাবাদে জনসভায় অংশ নেন। ভিওয়ানিতে তিনি কংগ্রেস তপশিলি জাতি উপজাতি জনজাতিদের সংরক্ষণে বিরোধিতা করছে বলে অভিযোগ করেন। ফরিদাবাদের জনসভায় তিনি বলেন, বিজেপি কর্মীরা যেখানে সামাজিক উন্নয়নের কাজ করছে সেখানে কংগ্রেস শুধুমাত্র পারিবারিক সুবিধার দিকে লক্ষ্য রেখে চলেছে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আপ নেত্রী আতিশি। নতুন দিল্লিতে গতকাল আপ বিধায়কদের বৈঠকে তিনি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন। অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত সন্ধ্যায় উপরাজ্যপাল VK সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিধায়কদের বৈঠকের পর নগর উন্নয়ন মন্ত্রী গোপাল রায় সাংবাদিকদের বলেন, আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত আতিশি মুখ্যমন্ত্রী থাকবেন বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২১ থেকে ২৩ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। আগামী শনিবার ডেলওয়ারে উইলমিংটনে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেবেন তিনি। আমেরিকার অনুরোধে ভারত আগামী বছর কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করতে সম্মত হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে এবছর শীর্ষ সম্মেলনে গত এক বছরে কোয়াড কতখানি অগ্রগতি লাভ করেছে তা পর্যালোচনা করা হবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির উন্নয়নের লক্ষ্য আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য কর্মসূচি স্থির করা হবে। শ্রী মোদী ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সামিট অব দ্য ফিউচার বা ভবিষ্যতের শীর্ষ সম্মেলন বিষয়ে ভাষণ দেবেন। এবারের সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের এক বৃহৎ অংশ যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আমেরিকার বিভিন্ন বহুজাতিক সংস্থার সিইওদের সঙ্গেও কথা বলবেন। উন্নয়ন প্রক্রিয়ায় মহিলা, কৃষক, যুবক, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সমান অংশগ্রহণের মাধ্যমে দেশ দ্রুত বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ভুবনেশ্বরের জনতা ময়দানে গতকাল অপরাহ্নে এক জনসভায় শ্রী মোদী বলেন, তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর মোদী সরকার ১০০ দিন পূর্ণ করেছে। এই সময়কালে গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা বাড়ি নির্মাণ, ২৫,০০০ গ্রামে পাকা রাস্তা, মেডিকেল কলেজগুলিতে ৭৫,০০০ আসন বৃদ্ধি, সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন প্রকল্প, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়ে অনুমোদন করা হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, পরিচ্ছন্নতা এখন জন আন্দোলনে পরিণত হয়েছে। স্বচ্ছতা ই সেবা অভিযানের অংশ হিসেবে গতকাল নতুন দিল্লিতে মন্ত্রকের আধিকারিক ও কর্মীরা স্বচ্ছতার শপথ গ্রহণ করেন। শ্রী গোয়েল এতে যোগ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাবনা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। উল্লেখ্য, স্বচ্ছতা ই সেবা অভিযান ২০২৪-এর সূচনা গতকাল হয়েছে, চলবে ২রা অক্টোবর পর্যন্ত। এবারের মূল ভাবনা স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা।
কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপজাতির উন্নয়নকে তার তৃতীয় দফার শাসনের গত 100 দিনের কর্মসূচিকে সর্বাগ্রে রেখেছেন। 2024-25 সালের বাজেটে 1/3 অর্থ উপজাতি, মহিলা, যুবা, কৃষক ও দলিতদের উন্নয়নে খরচ করা হবে। কর্মসংস্থানের ক্ষেত্রে তৃতীয় মোদী সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সরকার গত 100 দিনে 9টি পরিকাঠামো প্রকল্পে মঞ্জুরি দিয়েছে। এই প্রকল্পগুলিতে 11 কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থান, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড সফরে যাচ্ছেন। জয়পুরে রাষ্ট্রপতি মালবিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির অষ্টাদশ সমাবর্তনে অংশ নেবেন। তারপর দিন রাষ্ট্রপতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ইন্দোর উজ্জয়িনী 6 লেনের রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পাশাপাশি সাফাই মিত্র সম্মেলনে শ্রীমতী মুর্মু ভাষণ দেবেন। ওই একই দিনে ইন্দোরে দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ের চতুর্দশ সমাবর্তনে তিনি যোগ দেবেন। চলতি মাসের 20 তারিখে রাষ্ট্রপতি মুর্মুর ঝাড়খণ্ডের রাঁচিতে ICAR ন্যাশনাল ইনস্টিটিউট অব সেকেন্ডারি এগ্রিকালচারের বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 সেপ্টেম্বর মন কি বাত বেতার অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে আকাশবাণীতে তার এই মাসিক অনুষ্ঠানের 114তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআইয়ের পেশ করা স্ট্যাটাস রিপোর্টে সুপ্রিম কোর্ট বিচলিত। স্বতঃপ্রণোদিত এই মামলা চতুর্থ শুনানির শুরুতেই নতুন রিপোর্টটি জমা দেয় সিবিআই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং 2 বিচারপতি JB পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ রিপোর্টটি খুঁটিয়ে দেখার পর প্রধান বিচারপতি বলেন, তারা উদ্বিগ্ন। তদন্ত প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। এই সময় রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ্যে এলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে তাও জানতে চান তিনি। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে রাজ্যের পক্ষ থেকে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জুনিয়র ডাক্তারদের সংগঠনের আইনজীবী ইন্দিরা জয় সিং। তিনি জানান, চিকিৎসক তরুণীর মৃতদেহ যেখানে পাওয়া যায় সেই অকুস্থলে এমন লোকেদের উপস্থিতি ছিল যাদের সেখানে থাকার কথা নয়। সিবিআইকে তারা সেই তালিকা দিতে চান। সন্দেহভাজন সেই সব ব্যক্তির কয়েকজন এখনও আরজি করে ঘুরে বেড়াচ্ছে। ফলে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চাইলেও আতঙ্কিত বোধ করছেন। নিহত চিকিৎসকের বাবা মার পক্ষে আইনজীবী বৃন্দা গ্রোভার নির্যাতিতার বাবার লেখা চিঠিটির উল্লেখ করেন। প্রধান বিচারপতি বলেন, চিঠিতে যেসব বিষয়ের কথা বলা হয়েছে সিবিআইয়ের তা খতিয়ে দেখা উচিত। উইকিপিডিয়াকে মৃতার নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফেরা নিয়ে কপিল সিব্বলের সওয়ালের প্রেক্ষিতে ইন্দিরা জয় সিং জুনিয়র ডাক্তারদের নির্দিষ্ট দাবির উল্লেখ করলে প্রধান বিচারপতি বলেন, এই দাবিগুলি ন্যায়সঙ্গত। এ ব্যাপারে রাজ্য সরকারকে তিনি ব্যবস্থা নিতে বলেন। এদিকে যতদিন না তাদের সব দাবি মেনে নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণীত মামলা শুনানির পর তারা জেনারেল বডি বৈঠকে বসেন। পরে গভীর রাতে এক সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাদের তরফ থেকে আলোচনার পথ সবসময় খোলা রয়েছে। যত দ্রুত এর সমাধান করা যায় তারা সেটাই চান। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ভারত রোমানিয়ার রাষ্ট্রদূত ড্যানিয়েলা মারিয়ানা সেভানোভার সঙ্গে ভারত রোমানিয়া যৌথ স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উরুগুয়ের মন্টিভিডিওতে গত সোমবার ভারত ও উরুগুয়ের মধ্যে বিদেশ দপ্তরের পরামর্শ সংক্রান্ত 6ষ্ঠ রাউন্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, রেল, আয়ুর্বেদ, যোগা, স্বাস্থ্য, ঔষধ সহ নতুন ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল তেল আভিভের হাকিরিয়া সেনা ছাউনিতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। লেবাননে গতকাল ভয়াবহ বিস্ফোরণে ক্ষয়ক্ষতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, এই বিস্ফোরণের পেছনে কী কারণ আছে তাদের নিরাপত্তা বৈজ্ঞানিকরা সেই তদন্ত চালাচ্ছেন। পৃথক বিবৃতিতে এই গোষ্ঠী ইসরায়েলের এই হামলার নিন্দা করেছে। এর যোগ্য প্রত্যুত্তর দেওয়া হবে বলেও তারা জানিয়েছে, কিন্তু ইসরায়েল এই ঘটনার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গতকালের বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে, 2800 জনেরও বেশি আহত। আইসিসি আসন্ন মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে মহিলা ক্রিকেটারদের পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল $2.34 মিলিয়ন আর্থিক পুরস্কার পাবে, যা গত বছরের বিশ্বকাপের তুলনায় 1.34% বেশি। রানার্স আপ দল পাবে $1.17 মিলিয়ন, এটিও গত বিশ্বকাপের তুলনায় 134% বেশি। ভারত পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি খেতাব জয় করেছে। চীনের হুলুন বুইয়ের মকি হকি ট্রেনিং বেসে গতকাল ফাইনালে গতবারের বিজয়ী ভারত 1-0 গোলে চীনকে পরাজিত করে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। জম্মু কাশ্মীরের 7টি জেলার 24টি বিধানসভা কেন্দ্রে আজ প্রথম পর্বের ভোট নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 21 তারিখে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। লেবাননে গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে, 2800 জনেরও বেশি আহত। খবর শেষ হলো।